আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সরকার উৎখাতে চক্রান্ত, কারাগারে বসেই চলছে নানা তৎপরতা। কারাগার থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে চক্রান্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী। এরপর জানিয়ে দিব, যাত্রীদের জরুরি বার্তা রেলপথ মন্ত্রণালয়ের। বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়া সহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে গেলেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা। ফলে প্রাম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এদিকে অধিভুক্ত 7 কলেজ চালানোর দক্ষতা ও লোকবল ঢাবির নেই। সরকারি 7 কলেজ চালানোর মতো প্রশাসনিক দক্ষতা, লোকবল ও আন্তরিকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টিতে অধিভুক্ত কলেজগুলোর সাবেক সমন্বয়ক ও ঢাকা কলেজ ও কবি নজরুল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আই.কে. সেলিমুল্লাহ খন্দকার। এরপর জানিয়ে দিব, সেবা না দিয়ে হাতে নিচ্ছে বছরে 22 কোটি টাকা। এদিকে যে কারণে নববর্ষের 27 দিন পর ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী শুভেচ্ছা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার 27 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, উত্তর গাজায় একদিনে ফিরছেন 3 লাখের বেশি ফিলিস্তিনি। যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে সোমবার 27 জানুয়ারি ফিরছেন 3 লাখেরও বেশি ফিলিস্তিনি। গাজায় জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন, সালমান এফ রহমান। সরকার উৎখাতে চক্রান্ত, কারাগারে বসেই চলছে নানা তৎপরতা। কারাগার থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী। আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান। অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান, জোনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মোমেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ ও পল্লবী থানার 15 নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক। এদিন সকাল 9টা 57 থেকে 10টা 22 পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এই 10 আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয়। কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন। তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি। এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মোন্তাজা ও মুকুল সহ আরও কয়েকজন হাজির হন। মোন্তাজাকে কাছে ডেকে তিনি বলেন, শ্রমিকদের কি খবর? এরা কি করতেছে? সরকার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 শ্রমিক মাঠে নামলেই তো হয়।
আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক, এখন দেশের যে অবস্থা। এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তখন তাকে আইনজীবীরা জানান, গতকাল ইবতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শুনছি 2 জন মারাও গেছে স্যার। এ সময় সালমান এফ রহমান মুচকি হেসে বলেন, নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছে? এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এ সময় বিভিন্ন আইনজীবী, সাংবাদিক, পুলিশ, বিচারপতিরা উপস্থিত ছিলেন। তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি। যাত্রীদের জরুরি বার্তা রেলপথ মন্ত্রণালয়ের। বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়া সহ বিভিন্ন দাবি পূরণ না হয় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে গেলেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে রাত 12টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেনি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ফলে আজ থেকে সারা দেশে রেল যোগাযোগ বিঘ্ন সৃষ্টি হয়েছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবের রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রুটসমূহ বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে। রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তায় জানান, ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিট ব্যবহার করে বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। একইভাবে এসব স্থান থেকে ঢাকায় যাতায়াতের জন্য এই বাস সার্ভিস ব্যবহার করা যাবে। এ বিকল্প বাস সেবা পরিবর্তিত নির্দেশ না দেওয়া পর্যন্ত চালু থাকবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান এই সংযোগ কর্মকর্তা। উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুষঙ্গিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হয় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা। রানিং স্টাফদের মধ্যে রয়েছে ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। অধিভুক্ত 7 কলেজ চালানোর দক্ষতা ও লোকবল ঢাবির নেই। সরকারি 7 কলেজ চালানোর মতো প্রশাসনিক দক্ষতা, লোকবল ও আন্তরিকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টিতে অধিভুক্ত কলেজগুলোর সাবেক সমন্বয়ক এবং ঢাকা কলেজ ও কবি নজরুল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আই.কে. সেলিম উল্লাহ খন্দকার। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও পুরনো পদ্ধতির উপর নির্ভরশীল। এক্ষেত্রে 7 কলেজ অনেক এগিয়ে, তবে জাতীয় বিশ্ববিদ্যালয় বেশ এগিয়ে। সোমবার 27 জানুয়ারি রাতে কলেজগুলোর অধিভুক্ত বাতিলের ঘটনায় সন্তোষজনক প্রকাশ করে নিজের ফেসবুকে দেয়া পোস্টে তিনি এসব কথা বলেন। বর্তমানে ভারতে চিকিৎসাধীন সেলিম উল্লাহ খন্দকার বাংলাদেশ স্কাউটের ন্যাশনাল কমিশনার। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট ও সিন্ডিকেট সদস্য। শিক্ষা ক্যাডার সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ও মহাসচিবও ছিলেন তিনি। অধ্যাপক আই.কে. সেলিম উল্লাহ খন্দকার তার ফেসবুক পোস্টে লিখেছেন, অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে বের হলো ঢাকার সরকারি 7টি কলেজ। আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়। তবুও বলতে বাধ্য হচ্ছি, অধিভুক্ত সরকারি 7 কলেজ অর্থাৎ 2 লক্ষের অধিক শিক্ষার্থী চালানোর মতো প্রশাসনিক ও আধুনিক কারিগরি দক্ষতা ও লোকবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেই, আন্তরিকতাও নেই। তারা এখনও পুরনো পদ্ধতির উপর নির্ভরশীল। এক্ষেত্রে 7 কলেজ অনেক এগিয়ে, তবে জাতীয় বিশ্ববিদ্যালয় বেশ এগিয়ে। আমি ঢাকার 2টো ঐতিহ্যবাহী কলেজে বেশি চাকরি করেছি। ঢাকা কলেজ 1841 আর কবি নজরুল সরকারি কলেজ 1874। এ দুটো কলেজের অধ্যক্ষ ছিলাম। তাই এই দুটো কলেজের কথাই বলি। অনলাইন ভর্তি, ক্লাস, পরীক্ষা কার্যক্রম, আর্থিক লেনদেন, ডাটাবেস ও অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল নির্ণয়ে অস্বাভাবিক অগ্রগতি করেছে। আমি ঢাকা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ছিলাম, 7 কলেজের সমন্বয়ক ছিলাম, বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলাম, শিক্ষা ক্যাডার সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ও মহাসচিব ছিলাম। অনেক কিছু কাছে থেকে দেখেছি। সেবা না দিয়ে হাতিয়ে নিচ্ছে বছরে 22 কোটি টাকা।
সিলেটের তামাবিল স্থলবন্দরে চলছে তুগলকি কাণ্ড। স্থলবন্দর কর্তৃপক্ষ আইনের দোহাই দিয়ে পণ্য লোড আনলোডের সেবা না দিয়েই ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। এই টাকার প্রায় অর্ধেক পান লোড আনলোডের জন্য বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ ঠিকাদার। যদিও ঠিকাদারের কোনো প্রতিনিধি বা শ্রমিক কখনো ছিল না বন্দরে। ব্যবসায়ীরা নিজেদের শ্রমিক দিয়েই পণ্য লোড আনলোড করে আসছে। আবার এর জন্য বন্দর কর্তৃপক্ষকে প্রতি টনে তাদের প্রায় 146 টাকা ফি দিতে হচ্ছে। স্থল বন্দরের হিসাব অনুযায়ী শুধুমাত্র 2023 থেকে 24 অর্থ বছরে প্রায় 15 লাখ টন পাথর আমদানি থেকেই লেবার হ্যান্ডলিং ফি বাবদি 22 কোটি টাকা স্থল বন্দরকে পরিশোধ করেছে ব্যবসায়ীরা। কোনো সেবা না দিয়েই কেবল বন্দরের সঙ্গে চুক্তি থাকায় 10 কোটি টাকা হাতিয়ে নিছে ঠিকাদার খুলনার হোসনিয়ারা এন্টারপ্রাইজ। 2017 সালে স্থল বন্দর কার্যক্রম শুরুর পর থেকেই এমন কাণ্ড চলমান থাকলেও এতদিন কেউ মুখ খোলেনি। কারণ হিসাবে ব্যবসায়ীরা বলেছেন, তামাবিল পাথর আমদানি গ্রুপের নেতৃত্বে ছিল বিতর্কিত আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী। তার সঙ্গে ঠিকাদারের আঁতাত থাকায় কেউ কথা বললেই নানাভাবে নাজেহাল করা হতো।